আছেন বলুন সবাই? গতকাল থেকে যা পরপর ঘটনা দুটো ঘটল, তাতে সত্যি নাগরিক হিসেবে সবাই দুশ্চিন্তার মধ্যেই আছেন বেশ কিছুটা। কারণ কসবার ঘটনা বলছি, কসবায় যেভাবে একেবারে ভর সন্ধে কাউন্সিলরের ওপর হামলা চালানো হলো, তাও একেবারে তার এলাকায়, তার বাড়ির সামনে। তিনি তার সঙ্গীদের নিয়ে বসেছিলেন, কয়েকজন মিলে সবসময় আড্ডা মারেন এই সময়টাতে বাড়ির সামনে 8টা সাড়ে 8টা নাগাদ সন্ধেবেলা, এবং কালও সেরকমই বসেছিলেন। এবং সেই সময় কি ভয়ঙ্কর ঘটনাই না ঘটে গেল বলুন তো। সেই নেই আপনাদেরকে আপডেট দেবো। এখনো পর্যন্ত যা লেটেস্ট আপডেট পাচ্ছি সেটাই জানাবো আপনাদের। জয় মণ্ডল, মোহাম্মদ রিয়াজউদ্দিন, বুবাই দাস দেখছেন, কৌশিক দাস গুড মর্নিং। এবং কাল 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি তার বাড়ির সামনে একেবারে কসবায় বসেছিলেন। তার সঙ্গে তার কয়েকজন সঙ্গী সাথীও ছিল, এবং এই সময়টাতে তিনি এরকমই থাকেন, এখানে বসে থাকেন, এবং এলাকার লোকজন আসেন, যেরকম হয় কাউন্সিলরের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন, কারোর কোনো সমস্যার কথা থাকলে সেটা জানান। তো এরকমই কালও চলছিল। আচমকা তিনি দেখলেন যে একটা বাইক এসে সামনে থামলো, এবং সেখান থেকে একটি ছেলে নেমে আসলো, কম বয়সী একটি ছেলে, এবং কাউন্সিলরের খুব কাছাকাছি চলে এলো। এবং তিনি দেখলেন যে একটা রিভলভার বের করলো সেই ছেলেটি, এবং রিভলভার বের করে একেবারে খুব কাছ থেকে তাকে তাক করে গুলি চালানোর চেষ্টা করলো, কিন্তু গুলি বেরোলো না। তিনি তখন এক লাথি মারেন, রিভলভার ছিটকে পড়ে যায়। আর সেইটুকু সময়ের মধ্যেই সঙ্গে যারা ছিলেন তারা গিয়ে ধাওয়া করেন ওই ছেলেটিকে, এবং ছেলেটির যে সঙ্গী বাইকে অপেক্ষা করছিল সে বাইক নিয়ে চলে যায়। আসল যে অভিযুক্ত ছেলেটি, যার নাম জানা যাচ্ছে যুবরাজ, সে আর বাইকে উঠতে পারেনি, তো তাকে ধরে ফেলে স্থানীয়রা। তো এখন প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তা তো একটা বড় বিষয় অবশ্যই। যিনি একজন জনপ্রতিনিধি, তিনি যদি এইভাবে আক্রান্ত হন, একেবারে ভর সন্ধেবেলা কসবার মতো একটা জমজমাট এলাকা, ব্যস্ত এলাকা, সেখানে যদি দুষ্কৃতীরা এতটুকু ভয় না পায় এইভাবে হামলা চালাতে, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? আমাদের নিরাপত্তা কোথায়? এটা যেমন একটা দিক। অবশ্যই আরো যে প্রশ্ন এখন বড় হয়ে সামনে আসছে, যে কারা মারার চেষ্টা করলো এই কাউন্সিলরকে, সুশান্ত ঘোষকে, 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তাকে মেরে কার কি লাভ? 107 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর লিপিকা মান্না, তার সঙ্গে গোষ্ঠীকোন্দল একটা চলে সুশান্ত ঘোষের। এবার প্রাথমিকভাবে এই ঘটনার পর অনেকেই, মানে সুশান্ত ঘোষের অনুগামীরাই, তারা ভাবছিলেন যে এর পিছনে কি তাহলে লিপিকা মান্না রয়েছেন। কিন্তু সুশান্ত ঘোষ তিনি নিজে বলছেন যে না, এই কালচার এখানে নয়, আমাদের এই রাজ্যের নয়, এরা বহিরাগত, এবং বড় কোনো মাস্টার মাইন্ড কাজ করে থাকতে পারে এই ঘটনার পিছনে। তো যে একজন, যেরকম বলছিলাম, যে রিভলভার নিয়ে অ্যাটাক করেছিল সে তো ধরা পড়ে গেছে, তাকে তো পুলিশ ধরেই ফেলেছে। বা তাকে জেরা করে অনেকগুলো তথ্য সামনে আসছে। যেমন বৃহস্পতিবারে ওরা বিহারের বৈশালী থেকে 3 জনকে নিয়ে আসা হয়েছিল এ রাজ্যে ভাড়া করে, এবং মাত্র 2,500 টাকা দেওয়া হয়েছিল এই ছেলেটিকে, এই সুশান্ত ঘোষকে মারার জন্য। এবং যেরকম জানা যাচ্ছে যে বৃহস্পতিবার বিহারের বৈশালী থেকে এদেরকে নিয়ে আসা হয়েছিল, এখানে বন্দর এলাকায় তোলা হয়েছিল, এবং শুক্রবার সকালে এই বন্দর এলাকা থেকে তিলজলায় নিয়ে যাওয়া হয় কিভাবে হামলা চালানো হবে তার প্ল্যান জানাতে। এবং মারার কোনো প্ল্যান ছিল না, শুধুমাত্র ভয় দেখানোর উদ্দেশ্যই ছিল, এরকমই দাবি করছে ওই যুবরাজ, ধৃত যুবরাজ। সে বলছে তাকে বলা হয়েছিল শুধুমাত্র ভয় দেখাতে হবে রিভলভার নিয়ে। এবং একজন ইকবালের নাম করছে সে বলছে যে এই সব কিছুর যে মাস্টার মাইন্ড, যে এই পুরো সুপারি দিয়েছিল, বরাত দিয়েছিল, সে হচ্ছে মোহাম্মদ ইকবাল। এখন কে এই ইকবাল? ইকবাল কি কোনো সত্যি, ইকবাল নামের কি কোনো ব্যক্তি আছে? তার কি কোনো অস্তিত্ব আছে? এবং পুলিশ মনে করছে নেই। পুলিশ মনে করছে যে বিভ্রান্ত করার জন্য ইকবালের নাম বলছে এই ধৃত যুবরাজ কি বলছে যে তাকে 2,500 টাকা দেওয়া হয়েছিল, তাকে এক ব্যক্তির বাইকে তুলে দেওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল যে গিয়ে শুধুমাত্র রিভলভার দেখিয়ে, ভয় দেখিয়ে বেরিয়ে যেতে, পিছনে ইকবাল আর তার সঙ্গী সাথীরা ছদ্মবেশে থাকবে। এটা দাবি করছে যুবরাজ। এবং এখনো পর্যন্ত 5 জনকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। এবং ঘটনার আগে যে ট্যাক্সিটা নেওয়া হয়েছিল, ভাড়া নেওয়া হয়েছিল, এই ট্যাক্সিতে করেই বৃহস্পতিবার থেকে বিভিন্ন জায়গায় ঘুরছিল এরা, এবং রেকি করেছে একাধিকবার। এই এলাকা, কসবার এই এলাকা থেকেও ঘুরে গেছে, রেকি করেছে। এবং এই যে ট্যাক্সি চালককেও পুলিশ ধরেছে,
এবং এই ট্যাক্সি চালককে কারা ভাড়া করেছিল, কত টাকা দিয়ে তাকে হায়ার করা হয়েছিল, কোন কোন এলাকায় সে গেছিল, কাদের কাদের নিয়ে সে ঘুরছিল, এই সমস্ত কিছু এখন জানার চেষ্টা করছে পুলিশ এই ট্যাক্সি চালকের কাছ থেকে। এদিকে এই যে কাউন্সিলর সুশান্ত ঘোষ পিস্তলের সামনে গতকাল প্রায় মৃত্যুর মানে কাছ থেকে ফিরে এসেছেন তিনি, মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন তিনি কাল। ভয়ঙ্কর একটা ঘটনা হয়ে যেতেই পারতো যদি গুলি বেরোতো রিভলভার থেকে, এবং ঘটনার এই আকস্মিকতায় তিনি বিহ্বল হয়ে পড়েন কিছুটা, এবং তিনি বলেন পরিবারের সঙ্গে কথা বলবেন আর রাজনীতি করবেন কিনা সেটাও ভাববেন। মানে ঘটনার এই এতটাই হতচকিত হয়ে গিয়েছিলেন এই কাউন্সিলর সুশান্ত ঘোষ যে তিনি আর রাজনীতি করবেন নাকি রাজনীতি থেকে বিদায় নেবেন সেটাই ভাবছিলেন। তারপর রাতে তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় ফোনে, এবং তিনি এখন বলছেন যে না, তিনি রাজনীতি ছাড়বেন না, তাহলে যারা এই কাজটা করতে চায় তাদের উদ্দেশ্য তারা সফল হবে আর কি, সেজন্য তিনি রাজনীতি ছাড়বেন না। রাতেই ফিরহাদ হাকিম কথা বলেছেন সুশান্ত ঘোষের সঙ্গে, মালা রায় দক্ষিণ কলকাতার সাংসদ তিনি যান, তিনি কথা বলেন সুশান্ত ঘোষের সঙ্গে, শশী পাঁজা তিনি কথা বলেন, এবং তারপর এখন কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি বলেছেন না, তিনি মোটেই রাজনীতি ছাড়বেন না এবং তিনি সাহসের সঙ্গেই এগিয়ে যাবেন। এখন এই যে ট্যাক্সি চালক আর যুবরাজ যে গুলিটা চালিয়েছিল, এই দুজনকে অ্যারেস্ট করার পর এদের থেকে আর কি তথ্য জানা যায়, কারণ এই দুজনের থেকেই সমস্ত বিষয় আরো জানা যাবে। এই দুজনকে জেরা করছে পুলিশ, এবং এই ইকবালের কোনো অস্তিত্ব আছে কিনা সেটাও খোঁজ চলছে। কোথায় কোথায় গেছিল এই তিনজন ট্যাক্সি চড়ে সেটাও ট্যাক্সি চালকের থেকে জানার চেষ্টা চলছে এই মুহূর্তে। আরো যত সময় গড়াবে, যত তদন্ত এগোবে, ততই আরো তথ্য সামনে আসবে এবং আমরাও আপনাদেরকে সেই সমস্ত তথ্য জানাতে থাকবো। সব খবরের জন্য দেখতে থাকুন নিউজ 18 বাংলা। সোহেল তানভীর প্লিজ একটা রিপ্লাই দিন, এই তো রিপ্লাই দিচ্ছি। কৌশিক দাস, সুশান্ত ঘোষ কোন পার্টি? তৃণমূলের কাউন্সিলর। বেশ, এখন তাহলে এ পর্যন্তই। আর যা যা খবর আমরা পাবো, যেরকম পাবো আপনাদেরকে জানাতে থাকবো, ফেসবুকেও জানাবো লাইভ করে, এবং নিউজ 18 বাংলা নিউজ চ্যানেলে তো অবশ্যই আমরা সর্বক্ষণ সমস্ত আপডেট আপনাদেরকে দিতেই থাকবো। তাই সঙ্গে থাকুন, খুব ভালো কাটুক আপনার দিনটা।